ব্যথা পাই ভাইয়া, বুকের উপর থেকে হাতটা সরাও। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই তো আমি হব। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এই কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। এইদিকে মিমও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবেই প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়েই যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে ওঠে, মিম, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো তো? হাসিব, বিশ্বাস কর আমি তোকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো 1.5 মাস পর পর ফুপির বাসায় আসি। মিম, সত্যিই আমার জন্য আসো তুমি? হাসিব, পাগলিটা সত্যি। মিম, কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে? হাসিব, সময় আসুক তবেই। মিম, ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। হাসিব, আর একটু থাকি না। মিম, না, মা বাবা জেগে যাবে তো। তুমি যাও, তোমার রুমে বলছি না। মিমের কথা শুনে হাসিব আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমের মায়ের মনে খটকা ঢুকে যায়, হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে। রাতে আর কাউকে কিছুই বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খাইতে বসছে তখন মিমের মা বলে ওঠে, আমি একটি কথা, মিম সত্যি বলবি? মিম, অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা, বলো। হাসিব তোর রুমে কাল রাতে কি করতেছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়িয়ে যায়। মা কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখন হাসিব বলে ওঠে, হাসিব ফুফি, আমি কথা শেষ না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বলো কি করতেছিল? মিম, আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়ার নাকি ভালো লাগতেছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু আরও? মিম, আর কি হবে শুনি? ও ভাইয়া হয় আমার, আমার রুমে আসতে পারে না? এই মিমের মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, ওরা এখনও ছোট, খুব বড় হয়নি, কিন্তু কি সব ভাবতেছ মিমের বাবা। ঠিক আছে, আজ কিছুই বললাম না, আর যেন রাতের বেলায় রুমে না দেখি। মিম, ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনে ছাদে যায়। মিম, তুমি আর রাতে আসবে না আমার রুমে। হাসিব, কেন সোনা? মিম, মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। হাসিব, আমি আসবো আজকেও, দেখিও। এটা বলে হাসিব নিচের রুমে চলে আসে। এইদিকে মিম ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এইদিকে হাসিবকেও ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো। মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁট দুটি খাইতেছে। আবার অনুভব করে কে জানি শরীরের পোশাকগুলা এক এক করে সব খুলে ফেলতেছে। স্বপ্ন মনে করে মিম তেমন কিছুই মনে করে না, কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখনই মিম চিৎকার করে ওঠে, মিম, এ কে কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, হাসিব, আমি হাসিব, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজায় এসে হাজির হয়। মিম, দরজা খোল মা, কি হয়েছে তোর? মিমের বাবা। মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে, মিম, বাবা আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ও আচ্ছা, ঘুমাও তবে। এই বলেই যখন চলে আসবে তখনই মিমের মা বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়, মিম দরজা খোল। মিমের মা, মিম, আমি ঠিক আছি মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি খুলতে বলেছি, খোল। মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর সাথে সাথে হাসিবকে খুঁজতে থাকে। মিম, কি খুঁজতেছো মা? কিছু না, বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমা তুই, এখন আমরা গেলাম। এটা বলেই মিমের মা রুম থেকে চলেই যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে আসে, এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে। পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেই রকম বিছানায় রক্তে ভরে গিয়েছে। কিন্তু মিমের তো আজ প্রায় 10 দিন আগেই পিরিয়ড হয়েছে, তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল? মা, মিম, এইসবও বলতে হবে? তুমি বোঝো না আমার কি হয়েছে?
একদম নাটক করবি না, যা বলেছি সত্যি সত্যি উত্তর দে। মিম, আমি কি তবে মিথ্যা বলতেছি তোমাকে? মিমের মা তখনই দেখে জানালা খোলা, আবার জানালার সাথে একটি ওড়না বাঁধা। আর কোনো কথা না বলেই ঠাস করে একটি থাপ্পড় দেয় মিমকে। ঠাস। এইসব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি, ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে। মিম, মা বিশ্বাস করো, আমি হাসিবকে খুব ভালোবাসি, তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি? মা, মিম, হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি হাসিবকে বিয়ে করতে চাই। তুই চুপ কর, আর একটি বারও হাসিবের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। মা, এই সব কিছু শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে গিয়েছে। দাঁড়া, আমি হাসিবকে ডেকে আনতেছি। হাসিব, হাসিব দরজা খুলো। হাসিব, কি হয়েছে ফুপি? তুমি মিমের সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারতেছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা। মিমের মা এইগুলো বলে কান্না শুরু করে দেয়। হাসিব, আমি মিমকে বিয়ে করতে চাই ফুপি। কথাটি শেষ হতে না হতেই হাসিবকে থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মিটে নাই, আবার বিয়ে করতে চাস? তুই কি করিস? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবি কি? তোর বাবাকে ডাক দে আজকেই। কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে, হাসিব, আমাকে মাফ করে দেন না আন্টি, আমি খুব ভালোবাসি মিমকে, ওকে ছাড়া আমি বাঁচব না। চুপ কর, আমার মেয়ের নাম মুখে নিবি না বলে দিলাম। এরপরে হাসিবের বাবা মা এসে সব কথা শুনে এরা অবাক। এখন কি করবে ভাবতেছে সবাই। তখনই মিমের মা বলে ওঠে, হাসিবকে বিদেশে পাঠিয়ে দাও, নিজের পায়ে দাঁড়াক, যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দিব। মিমের মায়ের কথায় কিন্তু যুক্তি আছে। হাসিবের মা ভেবে দেখো কি করা যায়। হাসিবের বাবা, তুমি বলতেছো যাইতে, আমার একটি মাত্র সন্তান, তাকে বিদেশ পাঠাবো? প্রায় অনেক আলোচনা করে শেষ পর্যন্ত এটাই চুক্তি হলো। 5 বছর পরে হাসিব মিমের বিয়ে হবে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। হাসিব নিজের পায়ে দাঁড়াবে, মিম পড়াশোনা করবে। যেই ভাবা সেই কাজ। বিদেশ যাবার সব কিছু আয়োজন করা শেষ। সামনের মাসে চলে যাবে ইতালি হাসিব। মিম হাসিবের মন খুবই খারাপ, কারণ দুজনে কথা বলতে পারবে না। বর্তমানে হাসিব নিজের বাসায়, মিমও তার বাসায়। এইসব চিন্তা করতে করতেই হাসিব ফোন দেয় মিমকে। হাসিব, মিম কেমন আছো? মিম, ভালো না, তুমি? হাসিব, আমিও ভালো না রে জান, বুঝতে পারতেছি না কেমনে থাকবো তোমাকে ছাড়া। মিম, আমারও ওই একই অবস্থা হাসিব, তুমি আমাকে ভুলে যাবে না তো আবার? মিম, পাগল হয়েছো? কি বলতেছো এসব তুমি? আমি তোমাকে খুবই ভালোবাসি। হাসিব, দেখবার দেখতে দেখতে 5টি বছর কেটে গিয়েছে। মিম, তাই যেন হয়। হাসিব, ওই তোমাকে আদর করতে মন চাইতেছে। মিম, না, এখন আর হবে না, একেবারে বিয়ের পরে সব কিছু হবে। হাসিব, ওই আসো না, আমি ইতালি যাবার আগে দেখা করি সোনা প্লিজ। মিম, ওই একদম না, মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। হাসিব, ঠিক আছে, বাই, ঘুমাও। মিম, ওই রাগ করলে তুমি যান। হাসিব, আমি রাগ করলে কার কি শুনি? মিম, বুঝো না কেন, এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে? ডোন্ট মাইন্ড, এমনি এখন অনেক ওষুধ খাইতেছে হাসিব। ও ভালো, ঠিক আছে, ঘুমাও। মিম এবার বুঝে যায়, যতই হাসিবকে বোঝায় না কেন বুঝতেই চাইবে না। মিম, আচ্ছা বলো কোথায় দেখা করবে? কোথায় আসতে হবে আমাকে? হাসিব, সত্যি আসবা যান? মিম, আসবো, বলো। হাসিব, ঠিক আছে, আমি তোমাকে একটু পরে মেসেজে বলে দিব। আচ্ছা, এখন ভাত খাবো, বাই সোনা। মা, এটা বলে ফোনটা কেটে দেয় হাসিব। এইসব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনতেছিল। কে ফোন দিয়েছিল রে? মিমের মা। মিম, হাসিব ফোন দিয়েছিল। কি বলল তোকে? মিম, আমার সাথে দেখা করতে চাইতেছে মা, প্লিজ না করিও না, একটু ঘুরে আসি ওর সাথে, আর তো 5 বছর দেখা হবে না। অনেক চিন্তা ভাবনা করে মিমের মা ঠিক আছে বলে। মিম, ধন্যবাদ মা। তখনই মিমের ফোনে মেসেজ আসে, হাসিব দিয়েছে। SMS-এ, মিম, কাল দুপুরে রংপুর চিকলি ওয়াটার পার্কে দেখা করিও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জামাই মিস্টার হাসিব। এর পরের দিনের কথা, হাসিবের কথা মতো মিমও সময় মতো পার্কে যায়। গিয়ে দেখে হাসিব বসে আছে। মিম, ওই হাসিব, আমি আইছি, কেমন আছো তুমি? হাসিব, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিম, ভালোই আছি আমিও। এখানেই বসবো নাকি অন্য কোথাও যাব? হাসিব, এখানেই বসো। এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে।
হাসিব মিমের হাত ধরে বলতেছে, হাসিব, তোমাকে খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়তেছি। মিম, তাই বুঝি সোনা আমার? হাসিব, বউ আমার। ওই জানো, আমার না তোমার ঠোঁট দুটি খেতে ইচ্ছে করতেছে। মিম, সব কিছুই তোমার, তুমি তো খাবে পাগল। হাসিব, তাই বুঝি গো? মিম, হাসিব, চলো এখন উঠি। মিম, একটু আগেই তো আসলাম, এখনই উঠবো? হাসিব, আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি? মিম, বলেছো, তাই বলে এখনই? হাসিব, এখনই। এটা বলে হাসিব মিমকে একটি রুমে নিয়ে যায়। তখনই মিম বলে ওঠে, মিম, এখানে নিয়ে আসলে কেন? হাসিব, ওই কেন নিয়ে আসি বুঝো না তুমি? মিম, তাই বলে এখানে? না, আমি এখানে যাব না। হাসিব, যাবে না মানে? তুমি এমন করতেছো কেন? মিম, আমি শুনেছি এইসব রুমে গোপন ক্যামেরা থাকে, পরে ভিডিও করে নেটে ছাড়ে। হাসিব, এজন্য তুমি ঢুকবে না? মিম, চলো এখান থেকে। হাসিব, আমি 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, তোমাকে নিয়ে থাকবো, আর তুমি বলো চলো এখান থেকে? মিম, তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাব? হাসিব, ঠিক আছে যাও তুমি, আমি পতিতালয়ে যাব মেয়ের কাছে। এই কথাটি শুনেই মিম কষে একটি থাপ্পড় দেয়। মিম, ঠাস ঠাস ঠাস, তোর এত বড় সাহস এইসব কথা বলিস? হাসিব ভাবতেই পারেনি মিম থাপ্পড় দিবে। মিম এরপরে হাসিবের হাত টেনে ধরে রুমে এসেই নিজের শরীরের সব কাপড় খুলে ফেলে। এই নাও আমার দেহ, এটাই তো চাই তোমার, যত ইচ্ছে আমাকে ব্যবহার করো। মিমের কথা শুনে হাসিব থমকে যায়। হঠাৎ মিম এত রেগে যাবার কারণটা কি? মিম, কি হলো? এখন যে কিচ্ছুটি করতেছো না? হাসিব, এমন ব্যবহার করতেছো কেন? মিম, কেমন ব্যবহার করলাম আমি? হ্যাঁ, যদি কিছু করার ইচ্ছে থাকে করো, না হলে আমি চলে যাচ্ছি। হাসিব, এই নাও তোমার পোশাক, আমি কিছুই করব না। মিম, কেন করবে না শুনি? খারাপ কাজ করার জন্যই তো এসেছো, এত নাটক করার কি আছে? হাসিব, ওহো আমার ভুল হয়েছে, এটা বলেই হাসিব রুম থেকে বেরিয়ে আসে, মিমকে ওখানে রেখেই। কিছুক্ষণ পর মিম যখন পোশাক পরে বাহিরে আসে, দেখে যে হাসিব নেই, কিন্তু একদল লোক ক্যামেরা নিয়ে আসতেছে মিমের সামনে। মিম যখনই একটু আড়াল হতে ধরবে তখনই বলে ওঠে, এই যে ম্যাডাম, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, এইদিকে আসুন। মিম, জি বলুন, কি বলবেন? আসলে আমরা হচ্ছি সাংবাদিক, এখানে এসেছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। মিম, তো বলুন কি বলবেন? আমরা শুনেছি এখানে দেহ ব্যবসা হয়, প্রতিটি রুমেই নাকি এমন খারাপ কাজ চলে, তো আপনি এইসব খারাপ কাজে আসার কারণটা কি একটু জানতে পারি দয়া করে? সাংবাদিকের এমন কথা শুনে মিম তো আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে পড়েছে। মিম, কি বলতেছেন আপনি এইসব? মাথা ঠিক আছে আপনাদের? আমরা ঠিক আছি। বলুন আপনি কেন এই খারাপ কাজের সাথে জড়িত হলেন? মিম, আমি এইসব কাজ করি না, আর আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তখনই একজন সাংবাদিক বলে ওঠে, এইসব মিথ্যা কথা বন্ধ করুন আর বলুন কেন এসেছেন, আমরা আপনাকে সাহায্য করতে চাই। এখানে সব কিছু লাইভ হচ্ছে, পুরা দেশ আপনাকে দেখতেছে, বলুন কেন এসেছেন? মিম এবার রেগে গিয়ে বলে, মিম, আপনাকে বলছি না আমি ঘুরতে এসেছি, যদি ঘুরতেই আসেন তো এই রুম থেকে বের হলেন কেন? এই সব রুমে দেহ ব্যবসা চলে, আমরা এটা জেনে এসেছি, বুঝেছেন? মিম এবার কি বলবে ভেবে পাইতেছে না, কিন্তু হাসিবকে খুঁজেও পাইতেছে না, ব্যাপার কি? হাসিবের আবার কি হলো? আপনি কি কিছু বলবেন নাকি আমরা সব কিছু বলবো? মিম, আপনার যা ইচ্ছে বলুন, তাতে আমার কি? এটা বলে যখনই যাইতে ধরবে তখনই একজন সাংবাদিক বলে ওঠে, আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল, হ্যাঁ ও কিন্তু দেহ ব্যবসায় করে, কিন্তু সাংবাদিক ও ক্যামেরা দেখেই এখন মিথ্যের আশ্রয় নেয় আর চলে যায়। এই কথাটি শুনে মিম কাছে এসে এত জোরে ওই সাংবাদিককে থাপ্পড় মারে যে মিম ঠাস ঠাস, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যে কথা বলিস? এই বলে ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে মিম। এই মেয়ে থামুন, আপনি কি এখানে একাই ঘুরতে এসেছেন? মিম, না আমার স্বামী আর আমি ঘুরতে আইছি। তো আপনার স্বামী কোথায়? মিম, ওয়েট আসতেছে, ফোন দিতেছি আমি। এটা বলে মিম ফোন দেয় হাসিবকে। দুঃখিত, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। কি হলো, আসতেছে আপনার স্বামী? মিম, ওর নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, ও একটু আগে এখানেই ছিল। শ্যাট আপ, আর একটি কথাও বলবেন না, বাজে মহিলা একজন, আপনি মিথ্যা কথা বলেন, লজ্জা করে না? মিম শুধুমাত্র ওদের কথা শুনতেই থাকে, কারণ কি উত্তর দেবে এখন বুঝতেই পারতেছে না। এ হাসিবের সাথে এসে কোথায় ফেসে গেলাম, এখন হাসিবও নেই, এই সব মিম ভাবতেছে। এবার রাগ করে মিম সবার সামনে থেকে চলে আসে বাসায়। কিন্তু বাসায় এসেই, তোর মতো পতিতালয়ের মেয়ের আমার দরকার নাই, বেরিয়ে যা বাড়ি থেকে আমার।
মিম, কি বাজে কথা বলতেছো এসব তুমি? হ্যাঁ মা, কি বলতেছি বুঝতে পারিস নাই? তোর সম্পর্কে আমার সব কিছু জানা শেষ। মিম, মানে? মা, এই মানে করবি না, আমরা টিভিতে সব কিছুই দেখেছি। মিম, মা ওরা মিথ্যা বলতেছে। মা, একদম চুপ থাক, কোনো কথা শুনতে চাই না। তোর বাবার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিলি। কেমন করে এখন এই সমাজে মুখ দেখাবি? মানুষ থুতু দিবে আমাদের মুখে। তুই এমন জঘন্য কাজ করতে পারলি? মিম, মা বিশ্বাস করো আমি এসব করি না। মা, আমরা সব সরাসরি দেখলাম, তুই রুম থেকে বেরিয়ে আসলি পোশাক ঠিক করতে করতে। মিম, মা আমাকে ওখানে হাসিব নিয়ে গিয়েছিল। মা, আবার মিথ্যা বলিস? তোকে যদি হাসিব নিয়ে যায় তো হাসিব কই ওখানে? মিম, হাসিব একটু আগে বাহিরে এসেছে। মা, তুই তো বলছিলি ঘুরতে যাবি, কিন্তু তুই এই রকম নোংরা জায়গায় গিয়েছিলি কি? মিম, আমি হাসিবকে ফোন দিতেছি, তুমি কথা বলে দেখো। এরপরে মিম ফোন দেয়, কিন্তু ফোন এখনও বন্ধ। কি হলো, দে কথা বলি। মিম, মা ওর ফোন বন্ধ, অনেক ট্রাই করলাম। তখনই মিমের বাবা এসে বলে, শুধুমাত্র তোর জন্য আজ সবাই আমার মুখে থুতু দিতেছে। বাজার থেকে আসলাম, সবাই এমন বাজে কথা বলতেছিল, ভাবতেই লজ্জা লাগতেছে। বাবা, মিম, আমার সত্য কোনো দেশে নেই। আমাকে হাসিব ওই রুমে নিয়ে গিয়েছিল, কিন্তু তোকে রুমেই বা হাসিব নিয়ে যাবে কেন? এরপরে মিম সব কিছু বলতে থাকে। চল এখনই হাসিবের বাসায় চল। এটা বলেই মিমের বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। প্রায় 10 মিনিট পর যখন বাসায় পৌঁছায়, হাসিব, এ হাসিব, বাহিরে বেরিয়ে এসো। মিমের বাবা, হাসিব, জি ফুপা বলুন কি হয়েছে? কি হয়েছে জানো না তা? হাসিব, সত্যিই জানি না। আর মিম, তুমি কাঁদতেছো কেন? তুমি মিমকে কোথায় নিয়ে গিয়েছিলে? হাসিব, কোথায় আবার নিয়ে যাব শুনি? আমি কোথাও নিয়ে যাইনি। মিম, মিথ্যা বলো কেন? আমরা পার্কে যাইনি দুজনে? একটা রুমে ঢুকিনি? হাসিব, এ কি বলো এইসব তুমি? তোমার মান সম্মান শেষ হয়েছে, এখন আমারটাও শেষ করতে চাইতেছো? আমি জানতাম না তুমি এমন মেয়ে। হাসিবের এমন কথা শুনে মিম আর কি বলবে ভাষাই খুঁজে পাচ্ছে না। এত মিথ্যা বলে হাসিব। তোমার বাবা মা কোথায়? মিমের বাবা, হাসিব, ওরা একটু বাইরে গেছে, আসতে দেরি হবে। কি বলার আছে বলুন আমাকে। তোমার বাবা মাকে বলবো, আসলে বলিও মিমের বাবা কথা বলতে চেয়েছে। হাসিব, ঠিক আছে। এরপরে মিম আর ওর বাবা দুজনে আবার বাসায় আসে। মিম এসেই দৌড়ে নিজের রুমে যায় আর ভাবতে থাকে, হাসিব কেন এমন করলো? কি এমন করেছি এমন মিথ্যার আশ্রয় নিল? আমি কেমন এই সমাজে মুখ দেখাবো? আমার বাবা মার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলাম। এই জীবন আর রাখবই না। যাকে এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিলাম, দুঃসময় আর সেই পিছু হাঁটলো। চাই না আমার এই জীবন। এটা বলেই মিম কি বলল, হাসিবের বাসায় গেলে যে? মিমের মা বলল, হাসিব অস্বীকার খেলো যে আমি এসব কিছুই জানি না। এখন কি হবে? আল্লাহ এটা কেমন বিপদে ফেললে? আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। যাও মিমকে একটু সান্ত্বনা দাও। আমার বিশ্বাস ও সব সত্যি বলতেছে। হাসিব ভয়ে সব কিছু মিথ্যা বলতেছে। ঠিকই বলেছো, আমার মেয়েটা এমন হতেই পারে না। এটা বলেই মিমের রুমে আসে, কিন্তু দেখে যে দরজা ভিতর থেকে লক করা। তাই মিমকে ডাকতেছে, কিন্তু সাড়া দিতেছে না। তখন মিমের বাবা এসে জানালা দিয়ে দেখে যে ফাঁসি দিতেছে নিজের মিম। মা, এমন কাজ করিস না, তোর কিছু হলে আমাদের কি হবে বল? তোর বাবার কথাটি শোন মা, দরজা খোল। আমরা তোকে বিশ্বাস করি, তুই এমন কাজ করতে পারিস না। মিম, না, আমি এই জীবন রাখবই না। এত অপমান অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আমরা আছি তো, অন্য লোকেরা কি বলে বলুক, তোকে তো দেখিয়ে দিতে হবে সবাইকে। এর জন্য হলে তোকে বাঁচতে হবে। মিম, কিন্তু বাবা, আমি যে পারবো না এই মুখ কাউকে দেখাইতে আর। চুপ কর পাগলি মেয়ে, কোনো সমস্যা নাই। তুই যে কাজ করিস নাই সেই কাজে লজ্জা পাবি কেন? আর মানুষ কি বলে বলুক, তা আমাদের শোনার টাইম নেই। এমন কথা বাবার মুখে শুনে গলা থেকে ওড়নাটা খুলে ফেলে মিম। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন দরজাটা খুলে দাও। এরপরে মিম দরজাটি খুলে দেয়। আর জীবনে এমন সিদ্ধান্ত নিবি না আমাদের, তুই একই মেয়ে, তোর জন্য আমরা বেঁচে আছি। আর সেই তুই আমাকে ছেড়ে যেতে চাস? বল, আর কখনো এমন করবি না? মিম, ঠিক আছে বাবা, আর কখনো এমন কাজ করব না, আমি প্রমিস। আয়, আমি তোকে আজ খাওয়াই দিব। মিম, বাবা, হাসিব কেন এমন করলো আমার সাথে? বাবা, জানি না রে মা। মিম, আমি ওকে কত ভালোবাসছিলাম, ওর জন্য তোমাদের মিথ্যা বলেছি, তোমাদের ঠকাইছি, আর সেই হাসিব আমাকে এত বড় ধোঁকা দিল। বাবা, বাদ দাও এইসব।
তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখব এমন কত হাসিব তোমার কাছে আসবে। সেই সময় আবার হাসিবের মা উপস্থিত হয়ে বলল, বাহ বাবা বাহ, মেয়েকে দেখি ভালোই শিক্ষা দিতেছেন দুলাভাই। তো তোর ছেলেকে যে শিক্ষা দিয়েছিস তেমন শিক্ষা দিব নাকি? মিমের বাবা, আমার ছেলে সম্পর্কে কোনো মিথ্যা বানায়ে কথা আমি শুনতে চাই না। আমি জানি আমার সন্তান কেমন, তা তো ঠিকই জানবি কেমন তোর ছেলে। এত কথা শুনতে চাই না। কেন ডেকেছেন বলুন? আমার হাতে সময় নাই বেশি একটা। তোর ছেলে কি করেছে জানিস আজ? মিমকে কোথায় নিয়ে গেছিল? কি হয়েছে বলেন, আপনার মুখেও শুনি। এরপরে মিমের বাবা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কি কি হয়েছিল। এই কাহিনী করেছে তোর ছেলে। আমার ছেলে এমন না, বুঝেছেন? আমি চিনি আমার সন্তানকে। আমার ছেলে যদি যাইতোই তবে ওকেও সবাই দেখাইতো, কিন্তু ও ছিলই না ওখানে। যত সব মিথ্যা কথা বলতেছেন। তখনই মিম বলে, মিম, খালামণি সত্যি কথা বলতেছি আমি। আমাকে হাসিবি নিয়ে গিয়েছিল। তুমিও দেখি ভালোই মিথ্যা বলা শিখেছো মিম। তোমার কাছে এটা আশা করি নাই আমি। মিম, কেন আমাকে বিশ্বাস হয় না আপনার? আপনার ছেলে কি ধোয়া তুলসীর পাতা নাকি? আমি এত কথা বাড়াইতে চাই না। আপনারা আমার ছেলের পিছনে যেভাবে পড়েছেন, ওর তো দেখি বিদেশে যাওয়াটাই হবে না। আমরা কি করলাম শুনি? মিমের মা এসে বলে। তখনই হাসিবের মাও বলে ওঠে, তোর মেয়ে কি বলতেছে এসব? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে? তুই বোন হোস দেখি কিছু বলি না এখনো পর্যন্ত। অন্য কেউ হলে কি করতাম এতক্ষণে। ওহো আচ্ছা, তোর ছেলে কিছুই করে নাই, তুই যা। তোকে এমনি ডাকা হয়েছিল, আমরা সব নাটক করতেছি। যা, বাসায় চলে যা। কি দেখলেন দুলাভাই? এখন তো সত্যিটা বলল। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথাই বলতেছে না, মাথা নিচু করে আছে। এরপরে হাসিবের মা বাসায় চলে আসে। এইভাবেই দিন কাটতে লাগলো। মিম বাহিরে যায় না তেমন একটা কোনো কাজ ছাড়া। দেখতে দেখতে প্রায় 1 মাসই হলো। আজ হাসিব ইতালি চলে যাবে। মিম মনে মনে ভাবতেছে, 1 মাস হয়ে গেল, হাসিব একটি ফোন বা SMS কিছুই দিল না। আজ চলে যাবে তবুও বলতেছে না। এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে। তখনই ফোনে একটি SMS আসার শব্দ হয়। মিম সাথে সাথেই ফোনটি হাতে নেয়। এই বুঝি হাসিব মেসেজ দিল, কিন্তু না, অফিস থেকে এসেছে মেসেজ। একটি কথা সত্যিকারের কাউকে ভালোবাসলে মন থেকে হাজারো কষ্ট দিক, তবুও মন তার দিকেই পড়ে থাকে। ঠিক তেমনই মিমও এখনও হাসিবকে ভালোবাসে। এভাবেই আরও বেশ কয়েকদিন কেটে যায়। এইদিকে হাসিবও ইতালি গিয়েছে। মিম ভাবতে থাকে এখন নিয়মিত কলেজে যাবে। মিম, বাবা মা, আমি এখন নিয়মিত কলেজে যেতে চাই, ক্লাস করতে চাই। বাবা, এটা তো খুবই ভালো কথা। মিম, ভালো লাগে না বাসায় বসে বসে থাকতে? মা, ভালো করে পড়াশোনা কর মা, নিজের পায়ে দাঁড়াতে হবে যে তোকে। মিম, মা ঠিক আছে, কাল থেকে কলেজে যাব। ঠিক তার পরের দিন থেকে, মা, সাবধানে যাস কলেজে মিম, কারোর সাথে কথা বলিস না কিন্তু। মিম, ঠিক আছে মা। এটা বলেই মিম কলেজের উদ্দেশ্যে রওনা হয় একটি রিক্সা নিয়ে। যখনই কলেজের সামনে আসলো তখনই দেখে যে সবাই মিমের দিকে তাকিয়ে আছে। মিম অবশ্য বুঝতে পেরেছে কেন তাকিয়ে আছে। মিম, এই যে মামা ভাড়া নিন আপনার। তখনই রিক্সাওয়ালা বলে ওঠে, আপনাকে আমি এর আগেও কোথাও মনে হয় দেখেছি আপু, কিছু মনে করবেন না। মিম, সমস্যা নাই, কি মনে করব। তখনই একটি ছেলে বলে ওঠে, মামা কোথায় দেখেছো শুনবা? মামা বলেন শুনি। নিউজে দেখেছুনি, হলে টিভিতে। জানো না এইসব মেয়ে কি করে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। মিম কোনো কথা না বলে কলেজের ভিতরে আসে। আশ্চর্যভাবে এখানেও সবাই তাকাচ্ছে। সবার নজর এড়াতে মিম ক্লাসরুমে আসে, কিন্তু এখানেও তাকিয়ে আছে সবাই। দেখো বন্ধু, কি মাল এসেছে। কিছুদিন আগে ভাইরাল হওয়া মেয়েটি দেহ ব্যবসা করে আর বলে কি না আমি আমার স্বামী নিয়ে এসেছি। আচ্ছা, আমি বুঝলাম না এই বাজেগুলা পড়াশোনা করে কি করবে। তখনই আর একজন বলে, ব্যবসায় মনে হয় চলতেছে না, তাই কলেজেও ব্যবসা করতে আইতেছে। এসব কিছু শুনে মিমও কোনো কথার প্রতিবাদ করে না। মিম তখন প্রমাণ দিতে পারেনি, তাই লোক বাজে কথা বলবেই। এর মধ্যে আবার স্যার আসে। স্যার, এই তুমি ওই মেয়েটা না যে পার্কে খারাপ কাজ করো? মিম নিশ্চুপ। স্যার, যাও পিছনে যাও, সামনে ভালো স্টুডেন্টসদের জায়গা। স্যারও এমন অপমান করবে ভাবতে পারেনি মিম। তাই আর কোনো কথা না বাড়িয়ে মিম সোজা পিছনে গিয়ে বসে পড়ে। কিন্তু যেই সিটে বসে মিম, তার পাশেই আবার একটি ছেলেও বসে আছে। ছেলেটি, হাই, আমি রাজ। মিম নিশ্চুপ। রাজ, তুমি নিশ্চিত? মিম নিশ্চুপ।
রাজ, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। একটি জিনিস নোটিশ করেছো? তুমি আগে যখন কলেজে আসছিলে কত বন্ধুবান্ধব ছিল, তোমাকে সবাই কত ভালোবাসতো। আজ দেখো তোমাকে সবাই ছি 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 করতেছে। তখনই মিম কথা বলে ওঠে। মিম, সময় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয়। রাজ, আমার বিশ্বাস তুমি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম, জানি না আমি। রাজ, একটি কথা বলি। মিম, বলেন। রাজ, এই পৃথিবীতে যাকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাইবে। এই মানুষগুলো চেনা বড়ই দায়। মিম, ঠিকই বলেছেন। ক্লাস করুন এখন, এখন কথা বলিয়েন না। এরপরে যে যার মতো কলেজে ক্লাস করে। যখন টিফিন টাইম দেয়, মিম তার আগের বন্ধু বান্ধবীদের কাছে যায়। মিম, কী রে, কেমন আছিস তোরা? সবাই নিশ্চুপ। মিম, কি হলো রে, কথা বলতেছিস না যে? তখন একজন বলে, কথা বলার ইচ্ছা নাই তাই বলবো না। মিম, কিন্তু কেন? অনেক কারণ আছে তাই। এটা বলে যখনই সবাই যাইতে ধরে, মিম আবার সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে বলে যা তোরা কি হয়েছে, শুনতে চাস কি হয়েছে? মিম, বল। তোর মতো একটি খারাপ মেয়ে পতিতালয়ে মেয়ের সাথে কথা বলতে চাই না। মিম, কি? আমাকে তোরাও বিশ্বাস করিস না? ভেবেছিলাম তোরা হয়তো আমাকে বিশ্বাস করবি, কিন্তু যা সত্যি আমরা তাই বলেছি। আমরা মিশতে চাই না মিম তোর সাথে। মিম, ঠিক আছে, সমস্যা নাই, ভালো থাকিস তোরা। আমি আর কখনো কথা বলবো না তোদের সাথে। কারণ তোর সাথে মিশলে সবাই আমাদেরকেও এইসব খারাপ অপবাদ দিবে। মিম, সমস্যা নাই। এটা বলেই মিম চলে আসে ওখান থেকে। তখনই আবার মিমের বান্ধবীরা বলতে থাকে, আমরা কেউ আর মিমের সাথে মিশবো না, ও একটা খারাপ মেয়ে। ওর সাথে যদি মিশি তবে আমাদের বাবাও আমাদের ঘৃণা করবে। ওইসব মেয়েদের জন্য আমাদের সমাজটি নষ্টের পথে। এই কথা শুনে মিম কি করবে ভাবতেই পারতেছে না, কারণ মিম এতটা বিশ্বাস করতো ওদের। আজ ওরাই কত অপবাদ দিল। এই কথাগুলো ভাবতেছে আর হাঁটতেছে। ঠিক তখনই আবির্ভাব হয় রাজের। রাজ, কি সবাই পিছু হেঁটেছে তো? মিম, রাজ, ওরা তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। মিম, রাজ, আজ একটি মিথ্যা অপবাদের জন্য সবাই তোমাকে দূরে সরে দিল, অপমান করলো, কত বাজে কথা শোনালো। মিম, আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো কেন বুঝলাম না। রাজ, আমার মন বলছে তুমি সত্যি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম, কিন্তু কেন এমনটা মনে হয় তোমার? রাজ, সত্যিটা বলবো? মিম, অবশ্যই সত্যিটা বলবে। রাজ, আমি যেই দিন প্রথম কলেজে আসি সেই দিনেই তোমাকে পছন্দ হয়, কিন্তু সাহস হয়নি বলার। মিম, কেন সাহস হয়নি? রাজ, আমি গরিব ঘরের ছেলে, আমি দেখতে শুনতে সুন্দর না। 3 নাম্বার, পড়াশোনাতেও ভালো না। 4 নাম্বার, ক্লাসের সব থেকে বাজে ছেলে। 5 নাম্বার, সব সময় সবাইকে ডিস্টার্ব করি। 6 নাম্বার, আমি একটা রংবাজ। এই সব কারণেই আমি তোমাকে বলতে পারি নাই যে মিম আমি তোমাকে ভালোবাসি। মিম, ও আচ্ছা, এই হলো কারণ। রাজ, এটাই কারণ। মিম, ভালোভাবে পড়াশোনা করতে চাও তুমি? রাজ, চাই। মিম, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু। রাজ, কিন্তু কি বলো? মিম, আমাকে কখনো ভালোবাসা কথাটি বলতে পারবে না। যদি কখনো বলো তবে আর কথা বলবো না। রাজ, তবে কি সম্পর্কে কথা বলবো? মিম, বন্ধু ভাবতে পারো তুমি। রাজ, আমি রাজি আছি, সমস্যা নাই। মিম, আমার কথা শুনতে হবে, পারবে শুনতে? রাজ, বলো কি কি কথা শুনতে হবে? মিম, ভালো করে পড়াশোনা করতে হবে, কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, কোনো রংবাজি করা যাবে না, কলেজে সব সময় ক্লাস করতে হবে, প্রতিদিন কলেজের পড়াশোনা করতে হবে। পারবা তো? রাজ, অবশ্যই পারবো, আমি কোনো সমস্যা নেই। মিম, ঠিক আছে, আমরা বন্ধু, ওকে? রাজ, ঠিক আছে মিম, চলো এখন ক্লাস করব। এরপরে মিম রাজ দুজনে মিলে কলেজে ক্লাস করে। ক্লাস শেষে একসাথেই দুজন বাসায় আসতেছিল। তখন দোকানে বসে থাকা কিছু ছেলে বলে ওঠে, দেখ ভাই, নতুন মাল পটাইছে। এই মাইয়াগুলো এমন কেন রে? আমাদের কি চোখে পড়ে না? ঠিকই বলেছিস, আমাদের মতো সুন্দর ছেলেদের কি চোখে পড়বে ওদের? কথাগুলো শুনে মিম ও রাজ কোনো রিপ্লাই না দিয়েই চলতে থাকে, কারণ মিম চায় না কোনো কথা বাড়াতে। কী গো সুন্দরী, আমাদের সুযোগ দিবা না? আমরাও তো চাই তোমাকে কাছে পেতে, মন চায় আদর করতে। এই কথাটি শোনা মাত্রই রাজ চলে আসে এদের কাছে। রাজ, ভাইয়া সমস্যা কি তোমাদের? আর বাজে কমেন্ট করতেছো কেন? বাজে কমেন্ট মানে? আমরা কি ভুল বলেছি নাকি? সব সত্যিই বলেছি। রাজ,
বুঝলাম, সত্যি বলেছেন। তাই বলে তো অপমান করতে পারো না এইভাবে। আমরা কি করব না করব আমাদের ব্যাপার, তোর কি? হ্যাঁ রাজ, না মানে ভাইয়া, এ তোমারও তো বোন হতে পারতো, তখন কি এইভাবেই বলতে পারতে? আমাদের বোন এমন হবে না কখনো, কারণ আমাদের বোন পাড়ার ব্যবসার মতো না। ব্যবসা কথাটি এবার শোনা মাত্রই রাজ রেগে যায়। রাজ ঠাস ঠাস করে আর একবার এই কথাটি বললে তোর মুখ ছিঁড়ে ফেলবো। রাজ থাপ্পড় দেয়, ওদের অনেক রাগ হয়, ওরা রাজকে এসে মারতে থাকে। তখনই মিম আসে। মিম, প্লিজ ভাইয়া, আমি আপনাদের হাতে পায়ে ধরি, মারামারি করবেন না। অনেক জোরাজোরির পরে ছেলেগুলা রাজকে ছেড়ে দেয় আর বলে, তোর কপালটা আজ ভালো, আমাকে থাপ্পড় দিস, এত বড় সাহস, দেখে নিব আবার তোকে পরে। এটা বলেই চলে যায়। ঠিক তখনই মিম, মিম ঠাস ঠাস, তোকে আমি বলেছি মারামারি করতে? হ্যাঁ রাজ, ওরা বাজে কথা বলতেছে, আমি চুপ থাকবো? হ্যাঁ মিম, বলুক কি বলে। রাজ, ঠিক আছে, সরি, আর এমন করব না আমি। মিম, বাসায় যা, এখন আমাকে এগিয়ে দিতে আসা লাগবে না। রাজ, ঠিক আছে, কাল কলেজে আসিস কিন্তু। মিম, ঠিক আছে, অবশ্যই আসবো, তুইও আসিস। এটা বলে দুজনে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে যায়। প্রায় 10 মিনিট পরে মিম যখন বাসায় আসে, কিরে মা, কলেজে কেউ কিছু বলেছে কি? মা, মিম, শুনে কি করবা তুমি? মা, জানতে ইচ্ছে হলো তাই বললাম। মিম, অনেক কিছুই হয়েছে কলেজে মা। মা, বুঝতে পারছি মা, সবাই অনেক বাজে মন্তব্য করেছে তাই না? মিম, অনেক মা, অনেক। মা, কারোর কথায় কান দিস না, ভালো করে পড়াশোনা কর, দেখবি সবাই তোকে আবার অনেক ভালোবাসা দিবে। মা, দোয়া করিও আমার জন্য। মা, অবশ্যই মা। আচ্ছা, আয় খেয়ে নে। মিম, ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মিম পড়তে বসে। তখনই রাজ ফোন দেয়। রাজ, কি করিস মিম? মিম, পড়তে বসেছি, তুই কি করিস বল? রাজ, আমি বাহিরে আছি বসে রে। মিম, পড়তে বস এখন। রাজ, ঠিক আছে, কাল কলেজে কথা হবে রে, আল্লাহ হাফেজ। এরপরে এইভাবে কিছুদিন চলে যায়। মিম আর রাজের বন্ধুত্বটা অনেক গাঢ় হয়। তো একদিন মিম রাজ কলেজে ক্লাস করছে, এমন সময় স্যার বলে উঠে, স্যার, রাজ, ইদানিং তুমি একটু চেঞ্জ হয়েছো। রাজ, কথাটির মানে বুঝলাম না স্যার। স্যার, এখন দেখি খারাপ মানুষের সাথে মিশো, তুমিও খারাপ হবে, তাই খারাপ মানুষের সাথে মিশবে না। রাজ, সরি, খারাপ মানুষটা আবার কে স্যার? তোমার পাশেই তো বসে আছে। রাজ, আপনি একজন স্যার হয়ে এই সব কথা কেমনে বলেন? স্যার, আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো কিছু শিখুক, আমি চাই না খারাপ কিছু শিখুক। রাজ, আমি যে খারাপ কিছু শিখতেছি এটা আপনি জানেন নাকি? স্যার, এত কথা বলতে চাই না, যা বলছি তাই করবে। রাজ, এটা আমার ব্যাপার, আপনার কাজ আপনি করুন, বুঝলেন? রাজের এই কথা শুনে কলেজে সবাই অবাক হয়ে যায়। স্যার কিছু বলতে গিয়েও আর বলে না, কারণ রাজ কি বলে ফেলে না ফেলে। এইভাবে আরও 1.5 মাস কেটে যায়। এখন কলেজে সবাই জানে মিম রাজের বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। মিম, আজ তো রেজাল্ট দিবে রে রাজ। রাজ, দোয়া করিস রে। মিম, অবশ্যই। ঠিক তখনই বলে ওঠে কেউ একজন, রেজাল্ট পাবলিশ হয়েছে। এটা শুনে সবাই রেজাল্ট দেখতে যায়, সাথে মিম ও রাজও যায়। গিয়ে দেখতে পায় যে মিম রাজ দুজনেই